শুভ্র মেঘেদের আস্তরণে উজ্জ্বল হয়ে আছে নীলিমা। তার খানিক পশ্চিমে অবস্থান করছে তেজস্ক্রিয় দিবাকর। মাঝে মাঝে ক্ষণিকের জন্য মেঘমালারাও তাকে আবর্তিত করে ফেলছে। তখনই ধরণীতে নেমে আসছে হালকা শান্তির ছায়া। রুমের মধ্যে ঘুম ঘুম চোখে বসে আছে হুমায়রা। আজকে দুপুরে ঘুমাতে পারেনি সে। আলভির আগমনে তার নানা বাড়ির লোক ও হুমায়রার ফুপির শাশুড়িরা সবাই এসেছে। সবার আপ্যায়নের কাজ সামলে রান্নাঘর থেকে আসতেই দুপুর গড়িয়ে গেছে। এরপর নামাজ ও খাওয়া দাওয়ার পর্ব চুকিয়ে মাত্রই রুমে এসে একটু বসেছে মেয়েটা। একটু পরেই আসরের আজান পড়বে, তাই আর ঘুমায়নি। তার সামনেই বাইরে বেরোনোর জন্য তৈরি হচ্ছে কৃষাণ, রবি। ওরা ট্যুর শেষ করে চলে এসেছে, তাদের কাছেই যাচ্ছে সে। এই হুজুর নেই? পরিচিত ডাক্তার বুদে আসা চোখ জোড়া তড়িৎ মেলে তাকালো হুমায়রা। চোখের সামনে দৃশ্যমান হলো তার বখাটে পুরুষের অবয়ব। পরনের কালো শার্টটার সবগুলো বোতাম খুলে, সিলভারের ব্রেসলেট পরিহিত বা হাতখানা প্যান্টের পকেটে পুরো বখাটে স্টাইলে দাঁড়িয়ে আছে সে। হঠাৎ করে হুমায়রার দিকে একটু ঝুঁকলো মানুষটা। অমনি গলার থাকা লম্বা চেইনটা ঝুলে পড়ল। ওভাবেই শান্ত কণ্ঠে বলল, বসে বসে ঘুমাচ্ছিস কেন? কই না তো, এমনিতেই একটু চোখ লেগে আসছিল আর কি। ঘন ঘন পল্লব ঝাপটে চোখ জোড়া স্বাভাবিক করে জবাব দিল হুমায়রা। পৃষ্ঠে কিষান আফসোসের স্বরে বলল, চোখ লাগা আর ঘুমানো বোধহয় আলাদা ব্যাপার, তাই না? আজ বখাটে বলে এত সব জানি না। চোখ সরু হলো মেয়েটার। বলল, আপনি দেখছি বেশ কথা পেঁচানো লোক। সূক্ষ্ম হাসল কৃষণ। উত্তর দিল, এই যে এবার জানতো জানতো লাগছে। চুপ রইল হুমায়রা। বুঝতে পারল মানুষটা তার ঘুম ওড়াতে এরকম করছে। ফের শুনতে পেল একৃষ্ণ কণ্ঠ, শোন, রুম থেকে বেশি বের হবি না। আচ্ছা, ওই লাফাঙ্গা যেন তোকে দেখতে না পাই। যদি বাড়িতে, শুধু বাড়ির সদস্যদের ক্ষেত্রে, যদিও বাড়িতে ছেলে মেয়ে উভয়ই পর্দা নিয়ে যথেষ্ট সচেতন। যেখানে ছেলেদের উপস্থিত থাকে সেখানে মেয়েরা প্রবেশ করে না। আবার ছেলেদের ক্ষেত্রেও এটাই হয়। তাই এক বাড়িতে থেকেও তাদের দেখা না হওয়ার সম্ভাবনাই বেশি। দেখা হলেও কাকতালীয়ভাবে ড্রয়িং রুমে হতে পারে, তবে রুম থেকে বেরোলে সম্পূর্ণ পর্দা নিয়ে বের হয় মেয়েরা। আর হুমায়রাকে তো খুব ভালো করে চেনে কৃষাণ। ও যে কখনো কোনো পুরুষের সামনে যাবে না, এটুকু নিশ্চিত সে। কিন্তু আলভিকে নিয়ে 1% গ্যারান্টি নেই তার। মানুষটার মতো অত কিছু ভাবতে গেল না হুমায়রা। সে বাধ্য স্ত্রীর মতো উত্তর করল, ইনশাল্লাহ সর্বোচ্চ চেষ্টা করব। ওই লাফাঙ্গা তোর জন্য কিছু পাঠালে রাখবি না? আচ্ছা, কিছু লাগলে আমাকে বলবি। আচ্ছা। মেয়েটার এমন বাধ্যতা দেখে হুট করে মেজাজ পাল্টে গেল কৃষাণের। ধমকে উঠে বলল, এই হুজুর নেই। আকস্মিক ঘটনায় থতমত খেল রমণী। অবুধ চোখ জোড়া অদ্ভুত মানবের দিকে তাক করে প্রশ্ন করল, কি হলো? এভাবে সব কথা বাধ্যের মতো মেনে নিতে হবে কেন? একবার বলতে পারিস না, আমি কেন আপনার সব কথা শুনব? গভীর দৃষ্টিতে তাকালো হুমায়রা। কিয়ৎক্ষণ ভ্রু কুঁচকে বুঝতে চাইল স্বামীর অভিব্যক্তি। তার দ্বিধান্বিত মুখটার দিকে আর একটু ঝুঁকে এলো কৃষাণ। নিজ থেকেই হিমশীতল কণ্ঠে বলল, এতটা আদুরে কেন হতে গেলি তুই? এখন যে আমার হুটহাট তোকে চুমু খেতে ইচ্ছে করে। আমার নেশার অনলে পড়া এই অপবিত্র ঠোঁট দিয়ে তোকে ছুঁয়ে দেয়াটা কি বড্ড পাপ নয়? কুচকানো ভ্রুজোড়া শিথিল হলো মেয়েটার। শিথিল হলো অন্তঃস্থল। ভিতরে থাকা শব্দটা হারিয়ে গেল কোথায় যেন। উত্তর দেওয়ার মতো কোনো শব্দই মিলল না শব্দভাণ্ডারে। হুমায়রা হতবিহ্বল চাউনির দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না কৃষাণ। সোজা হয়ে দাঁড়ালো সে। বলল, আমি যাচ্ছি বাইকো। বাইকো মানেটা কি? আপনি আর বলবেন না। দরজার নিকট পৌঁছাতেই এতক্ষণের নীরবতা চিরে ভিতর থেকে হঠাৎ ভেসে এলো হুমায়রার অসহায় স্বর, যা কর্ণকুহরে পৌঁছাতেই মুচকে আসলো কৃষাণ। যেতে যেতে জবাব দিল, এত কিছু জানতে হবে না তোর। শুধু এটুকু জেনে রাখ, ইউ আর মাই বাইকো অ্যান্ড আই অ্যাম ইয়োর সাইকো। চায়ের দোকানের ছোট্ট আড্ডাখানাটা আজ বেশ রমরমে। অনেকদিন পর চেনা পরিচিত মুখগুলো দেখে
আশেপাশে প্রকৃতিও যেন সরব হয়ে উঠেছে, হাসি ঠাট্টাতে মুখরিত পরিবেশ। তখনই সেই সরবতার মাত্রা বাড়ানোর পন্থা হিসেবে সেখানে পদার্পণ করল আড্ডার প্রধান প্রাণকেন্দ্র কৃষাণ মির্জা। তবে ব্যাপারটা ঘটল ভিন্ন। তাকে দেখতেই বাকিরা চুপ মেরে গেল, যে যার মতো চা খেতে লাগলো। ওদের কাণ্ড লক্ষ্য করতেই ভ্রু কুঁচকাল কৃষাণ। বলল, কী রে, আমার আগমনে রেডিওর চার্জ কি খতম হয়ে গেল নাকি? কারো কাছ থেকে কোনো উত্তর পাওয়া গেল না। বন্ধুদের এমন নির্বাক ভঙ্গি দেখেই যা বোঝার বুঝে গেল কৃষাণ। ভনিতাহীন গিয়ে বসে পড়ল মাঝখানে। দোকানদারের উদ্দেশ্যে বলল, চাচা, আজকাল কি দিনের বেলাও পেঁচার দেখা মেলে নাকি? ডান বাম সব দিক দিয়ে শুধু পেঁচাই দেখতে পাচ্ছি। তুমিও দেখতে পাচ্ছ? রেশমত মিয়া হেসে ফেললেন, বললেন, চোহের জ্যোতি কম তো হেল লাইন দেখি না ঠিকঠাক, কেবল 3টা দেখবার পারতাছি। বৃদ্ধের কথায় তীক্ষ্ণ দৃষ্টিতে তার দিক তাকালো রবি, অভি ও সাইফুল। বলল, চাচা, কাজটা ভালো করতেছ তুমি? কাজের কথা আমার সাথে বল। আমি উত্তর দিতেছি কোনটা ভালো আর কোনটা খারাপ। এবারও কৃষাণের কথার পৃষ্ঠে কোনো উত্তর দিল না তারা। মেজাজ খারাপ হলো ছেলেটার। বলল, কথা বলবি? কিরে, কথা বলবি না? লাফাঙ্গারা দাঁড়া, একটারে ধরে এখন কুত্তা পেটানি দিমু, তাইলে ঠিকই কথা বলবি। বলে বসা থেকে উঠে দাঁড়ালো কৃষাণ। তখনই মুখ খুলল রবি। আমরা কথা না বললে তোর কি? তুই নিজের মতো থাকতে চাচ্ছিস, থাক। আমরা কথা না বললেই তো তোর ভালো। ওই দিন তোদের বলতে তোরা আসতে দিতি না, আর আমার অস্থির লাগছিল, না এসে উপায় ছিল না, তাই তোদেরকে ঘুমের মাঝে রেখেই চলে এসেছি। কোনরূপ ভনিতাহীন বলে উঠল কৃষাণ। পৃষ্ঠ সাইফুল বলল, কই, আগে তো সব সময় গিয়েছি। আমরা তো তখন তো এমন হয়নি তোর। এখন সব নতুন নতুন হচ্ছে। এখন আর আগের আমিতে আমি নেই। সেই আমিটা এখন একজনের মাঝে হারিয়ে গিয়ে নতুন করে তার মাঝে বেঁচে আছি। কে সে? কিছুদিনের ভিতরেই জানতে পারবে। তবে ততদিন আমাকে কোনো কিছু নিয়ে ফোর্স করবি না, না হলে তোদের অপেক্ষা আরও বেড়ে যাবে। রাগ জেদ ভুলে গেল ছেলেগুলো। অভি অবাক কণ্ঠে প্রশ্ন করল, তুই তো বলেছিলি কখনো কোনো মেয়েকে ভালোবাসবি না। ওর জন্য নিয়ম ভেঙেছি। তোর না মেয়েদের উপর বিরক্তি আসতো? ওর উপর বিরক্তি আনতে গিয়ে বড্ড বাড়াবাড়ি রকমের ভালোবেসে ফেলেছি। কোনো মেয়েকে তোর বিন্দাস লাইফে প্রবেশ করতে দিবি না, সে কথা। ওর ক্ষেত্রে সেটাও ভুলে বসেছি। তাহলে এখন তোর বিন্দাস লাইফের কী হবে? ইতি টানব, সিগারেট ছেড়ে দিব, নেশা করা ভুলে যাব। মুহূর্তেই অত্যধিক নির্জন হয়ে উঠল পরিবেশ। 3 জোড়া শান্ত দৃষ্টি পড়ে রইল কৃষাণের উপর। কারো মুখে কোনো কহরা নেই, বিস্ময় ঘিরে রেখেছে তাদের জবান। সন্ধ্যার আগমনে আধার নেমে এসেছে প্রকৃতিতে। সূর্য মামা তখন বিলীন হয়েছে পশ্চিম গগনে। পাখিরা ফিরে এসেছে নিজেদের বাসস্থানে। উমরকে নিয়ে বিকালের দিকে হাঁটতে বেরিয়েছিল আলফি। এইমাত্রই মাগরিবের সালাত আদায় করে বাসায় ফিরেছে দুজনে। রুমে এসে নিজের ক্লান্ত শরীরটা বিছানায় এলিয়ে দিল সে। তখনই শব্দ করে বেজে উঠল পাশে থাকা ফোনটা। স্ক্রিনে ঝলঝল করছে একটা অচেনা নাম্বার। অনিচ্ছা সত্ত্বেও ফোনটা রিসিভ করলো। সাথে সাথেই অপাশ থেকে ভেসে আসলো একটা রিনরিনে স্বরের ছালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কে বলছেন? আমি জিনিয়া রহমান। আশা করি আপনার মায়ের থেকে আমার নামটা শুনেছেন। আলভি বাহিরে থাকতেই ইয়াসমিন বেগম জিনিয়ার সম্পর্কে জানিয়েছিলেন, একটা ছবিও দিয়েছিলেন, তাই চিনতে অসুবিধা হলো না তার। জবাবে বলল, জি। যাক, খুশি হলাম। এখন পয়েন্টে আসা যাক। আপনি কি এই বিয়েতে রাজি? রাজি না হলে নিশ্চয়ই আপনার বাড়িতে বিয়ের কথা হতো না। কিন্তু আমি এই বিয়েতে রাজি না। ও আচ্ছা, আপনার পরিবারকে বলেছিলেন? তবে তারা আমার কথা শুনছে না, তাই এখন আপনাকে হেল্প করতে হবে। আমি কি হেল্প করতে পারি? আপনি বলবেন যে আপনি আমাকে বিয়ে করতে চান না, তাহলেই কথা সম্পূর্ণ করতে পারল না রমণী। এর আগে তাকে থামিয়ে আলভি বলে উঠল, ক্ষমা করবেন, আমি আমার আম্মুর সাথে এই বিষয়ে আগেই কথা বলে ফেলেছি। এখন নতুন করে আবার এসব বলা আমার পক্ষে সম্ভব না। নতুন করে কি? আপনি শুধু গিয়ে বলে দিবেন আপনি অন্য কোথাও বিয়ে করতে চান। আমাকে আপনার পছন্দ না।
আপনার কাছে বিষয়টা সহজ মনে হলেও আমার পক্ষে আমার আম্মু আব্বুর পছন্দকে অস্বীকার করা সম্ভব নয়। আপনার এই বিয়েতে প্রবলেম হলে আপনি আপনার পরিবারকে বুঝিয়ে বলুন। মেজাজ খারাপ হলো জেনিয়ার চড়া গলায় বলল, আরে রাখুন তো আপনার আব্বু আম্মু, আপনাকে কোনোভাবেই বিয়ে করব না আমি। আপনি কি চান বিয়ের মধ্যে আমি পালিয়ে গিয়ে আপনাদের পরিবারকে অসম্মান করি? অসম্মান আমার পরিবারের না, বরং আপনার পরিবারের হবে। আপনার যা ইচ্ছে করতে পারেন। আই ওয়ার্ন ইউ, যদি আপনি আমাকে বিয়ে করেন তো আপনাকে শান্তিতে থাকতে দেব না আমি। আপনাকে সহ আপনার আশেপাশের সব কিছু তছনছ করে ছাড়বো। কটমট করে বলতে লাগলো, কটমট করতে করতে বলল জিনিয়া। পরক্ষণেই কল কেটে দিল। তার কথাই গ্রাহ্য করল না আলফি। উল্টো অপর পাশের মেয়েটির এরূপ জেদ তার মনে ধরল। চিন্তাহীন নিজের মতো বিশ্রাম নিতে লাগলো সে। ঘড়ির কাঁটায় রাত 10টার কাছাকাছি কৃষাণ বাড়িতে ফিরে দেখল হুমায়রা রুমে নেই। পাশের রুমে থেকেই মেয়েদের কণ্ঠ ভেসে আসে, যে সেখানেই ইকরা, আরিবা, আয়াত ও আলভির মামা তো বোনদের সঙ্গে বসে আছে বোধহয় মেয়েটা। রুমে ঢুকে কিয়ৎক্ষণ অপেক্ষা করলো সে। পরপর হুমায়রাকে আসতে না দেখে দ্বিধাহীন হাঁক ছাড়ল, হুমায়রা। পাশের রুম হয়। হুমায়রার সতর্ক কানে সেই ডাক একবারেই পৌঁছে গেল। তৎক্ষণাৎ বসে থেকে উঠে পড়ল সে। তরস্ত পায়ে রুম ত্যাগ করতে করতে সকলের উদ্দেশ্যে বলে গেল, আমি আপাতত যাই, আল্লাহ হাফেজ। আল্লাহ আয়াত ব্যতীত পৃষ্ঠে সবাই তাকেও আল্লাহ হাফেজ বলল। মিনিটের অন্তরেই রুমে পৌঁছালো হুমায়রা। কৃষাণের নিকট এগিয়ে আসতে আসতে ব্যস্ত গলায় বলল, আপনি কখন এলেন? একটু আগেই। খাবার আনবো? না, খাবো না। বাইরে থেকে খেয়ে এসেছেন? না, এমনিতেই খেতে ইচ্ছে করছে না, বেরোনোর আগেই তো খেয়ে গেলাম। কিছু একটা বলতে গিয়েও থেমে গেল হুমায়রা। কিছুক্ষণ নীরব থেকে ক্ষীণ স্বরে বলল, আপনার মোবাইলটা একটু দিবেন? কেন? এমনিতেই একটু। প্রতিমধ্যে কোনরূপ দ্বিরুক্তিহীন তার হাতে ফোন দিয়ে ধরিয়ে দিল কৃষাণ। মুচকি হাসল হুমায়রা। মোবাইল হাতে নিয়ে বসল স্বামীর বিপরীত পাশে। মনোযোগ দিল নিজের কাজে। কৃষাণের দৃষ্টি পুরোটা সময় তার উপরেই ছিল। হুমায়রাকে টাইপিং করতে দেখে ভ্রু কুঁচকে বলল, কে লিখছিস? ভরকে গেল মেয়েটা। উত্তর দিতে গিয়ে গলাটা খানিক ধরে এলো। কই? মেয়েটার হাবভাব দেখে কপালে গাঢ় ভাঁজ পড়ল কৃষাণের। এগিয়ে এসে ফোনটা কেড়ে নেবে তখনই বসা থেকে উঠে গেল হুমায়রা। অপ্রত্যাশিত কাণ্ডে কিছুটা থতমত খেল ছেলেটা। পরক্ষণে ধূপধাপ পায়ে এগিয়ে গেল হুমায়রার দিকে। তড়িঘড়ি হাতে মোবাইলে কে যেন লিখতে লিখতেই পেছাতে লাগলো মেয়েটা। তা দেখে কৃষাণ শাসিয়ে বলল, এই হুজুনি, মার খাবি কিন্তু। কে শোনে কার কথা? মেয়েটা পায়ের গতি আরও বাড়িয়ে দিল। এবার থেমেও রইল না কৃষাণও। তাকে পেছনে আসতে দেখে এক প্রকার দৌড় লাগায় হুমায়রা। পেছনে বড় বড় পায়ে ছুটল কৃষাণও। এভাবেই একবার পুরো রুমটাকে ঘুরপাক খেল দুজন। এর মাঝেই শোনা গেল কিষাণের ভারী কিশোর, হুমায়রা, রাগাস নামাই। মেয়েটা তবুও থামল না। মোবাইলের দিকে তাকিয়েই পা চালাতে লাগলো। তবে বেশিও দূর যেতে পারল না। কিছু দূর যেতেই খপ করে ধরে ফেলল মানুষটা। কিছু বুঝে ওঠার আগেই হাত দুটো মুঠোয় নিয়ে তাকে দেয়ালের সাথে চেপে ধরল। এইটুকু সময়েই চোখ মুখ অস্বাভাবিক হয়ে গেছে ছেলেটার। দেখেই বোঝা যাচ্ছে সে প্রচণ্ড রেগে আছে। এবেলায় এসে ভয় হতে লাগলো হুমায়রার। তার ভয়ার্ত মুখ পানে অগ্নিদৃষ্টি নিক্ষেপ করে কিছু বলতে নিচ্ছিল কৃষাণ। তখনই চোখ গেল মোবাইলের স্ক্রিনে। সেখানে গুগলের সার্চ লাইনে লেখা অসম্পূর্ণ বাক্যটুকু পড়তেই রাগ সব ধুলে মিশে গেল। বাক্য শব্দের অর্থ? শব্দহীন হেসে উঠল কৃষাণ। নিজের শক্ত বাহুবন্ধনের মাঝে চুপসে থাকা স্ত্রীর দিকে পূর্ণ দৃষ্টি নিক্ষেপ করল। কিয়ৎক্ষণ অদ্ভুত দৃষ্টিতে চেয়ে থেকে কানের কাছে মুখ নিয়ে ফিসফিস করে বলল, ইচ্ছে তো করছে তোকে। কথার মাঝে ফোনটা নিয়ে নিল। পরপর বাক্য অসম্পূর্ণ রেখেই হুমায়রাকে ছেড়ে দূরত্ব চলে এলো। স্বস্তির নিঃশ্বাস ফেলল মেয়েটা। মনে মনে পণ করলো আর কখনো মানুষটার সাথে পাঙ্গা নিতে যাবে না। চলবে। গল্পটি আপনাদের কেমন লাগছে অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না, এবং আমাদের চ্যানেলটি প্লিজ সবাই সাবস্ক্রাইব করুন। এবং গল্পটি ভালো লাগলে অবশ্যই সবাই লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না আপনাদের প্রিয় মানুষগুলোর সাথে। এবং আমাদের চ্যানেলের সঙ্গে থাকার জন্য সবাইকে অনেক অনেক বেশি ধন্যবাদ।